আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমি অধ্যায় 8-এর 3 নম্বর ক্লাস। আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে স্থায়ী টিস্যু। আগের 2 ক্লাসে আমি ভাজক টিস্যু এবং ভাজক টিস্যু প্রকারভেদ নিয়ে ক্লাস তো নিয়েছিলাম। আজকে পড়াবো হচ্ছে স্থায়ী টিস্যু। এখন এই যে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, স্থায়ী টিস্যু থেকে আমরা যে ক্লাসটা আজকে পড়াবো সেটা হচ্ছে বৈশিষ্ট্য পড়বো আমরা আজকে। দেখো, তুমি যদি ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের ক্লাসটা ভালোভাবে করো, তার ঠিক রিভার্স ডিসকাশনটাই হচ্ছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। এখন এখানের মধ্যে কি প্রশ্ন আসে? খুব রেয়ারলি দেখা গেছে যে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য লিখতে বলে। তো একটা প্রশ্ন আসে, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য। তুমি যদি ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য পারো, তাহলে তুমি এমনিতেই পার্থক্যটা তো লিখতে পারবে। আজকে ক্লাসটা আমি খুবই শর্ট টাইমের মধ্যে তো নিব, এবং এখানে অ্যাডমিশনের 2-1টা এমসিকিউ আসছে, সেগুলো আমি একটু মার্ক করে দেব। দেখো, স্থায়ী টিস্যুর প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এগুলো বিভাজনে সক্ষম। দ্যাট মিনস এগুলো মানে ভাজক টিস্যু ছিল হচ্ছে বিভাজনে সক্ষম, তবে স্থায়ী টিস্যু হচ্ছে বিভাজনে অক্ষম, মানে ওরা কখনোই বিভাজিত হবে না। এটা একটা সিম্পল ইস্যু, আমরা এটা পারি। এখন দেখো, ইন্টারের স্থায়ী টিস্যুর ডিসকাশনটা একটু কম, কারণ এটার ডিসকাশন মেইনলি এসএসসিতে ছিল। দেন হচ্ছে তোমার এখানের মধ্যে হচ্ছে এদের জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম। দ্যাট মিনস এটার সাইটোপ্লাজম স্বাভাবিকের চাইতে কম থাকবে, সাইটোপ্লাজম কম থাকবে। আমি ইনশর্টে যদি লিখি সাইটোপ্লাজম কম থাকবে। তাহলে এই যে পয়েন্ট 2টা আমি পড়ালাম, এগুলা ভাজক টিস্যুতে ঠিক তার উল্টাটা ছিল। দেন হচ্ছে এখানের মধ্যে হচ্ছে কোষ প্রাচীর অপেক্ষাকৃত বড় থাকবে। দেখো, এটার ব্যাখ্যাটা হচ্ছে কোষ প্রাচীর বড় থাকবে, অপেক্ষাকৃত বড়, এবং কোষ প্রাচীর পুরু থাকবে। কেন? দেখো, স্থায়ী টিস্যুর কোষটা তো স্থায়ী, সো সে পার্মানেন্টলি থাকে, সো তার বাইরে কাভারিংটা অনেক বেশি শক্ত থাকবে, যেটা ভাজক টিস্যুতে ছিল অনেক বেশি সফট ছিল। কারণ কি? ভাজক টিস্যু কন্টিনিউয়াস বিভাজিত হতো। দেন হচ্ছে তোমার এখানের মধ্যে হচ্ছে এটা নিউক্লিয়াস স্বাভাবিকের চাইতে, এই যে দেখো আমার এন মানে হচ্ছে তো নিউক্লিয়াস নর্মালি ছোট থাকবে, নিউক্লিয়াস থাকবে ছোট, এবং কোষের এক পাশে থাকবে, কোষের এক পাশে থাকবে। ঠিক আছে, ওকে। দ্যাট মিনস হচ্ছে আমি যদি বলি, এই যে ধরো এটা যদি একটা সেল হয়, তাহলে এই যে তো নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে যদি ছোট হয়, এবং হচ্ছে এটা কি কোষের একটা সাইডে থাকবে। হ্যাঁ, দেন হচ্ছে কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এই যে দেখো, তার মানে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। দ্যাট মিনস হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক বলতে আমরা বুঝবো, তোর এই যে দেখো একটা কোষ, এই যে দেখো এই যে এই মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। এটা হচ্ছে থাকতে পারে প্রেজেন্ট অথবা অ্যাবসেন্ট, দুইটাই হতে পারে। ওকে, আমরা স্থায়ী ভাজক টিস্যুর ক্ষেত্রে দেখছি ওদের মধ্যে কোনো ধরনের আন্তঃকোষীয় ফাঁক থাকবে না। দেন হচ্ছে দেখো, টিস্যুতে 2 রকম কোষ থাকে। এখানে হচ্ছে তুমি 2 ধরনের কোষ পাবা, জীবিত ও মৃত কোষ, দুইটাই থাকতে পারে, জীবিত ও মৃত কোষ। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে স্থায়ী টিস্যু কোষগুলা মৃত হয়, তবে জীবিত স্থায়ী কোষ আমরা পেতে পারি, যেটা হয়তো ডিভাইডেড হচ্ছে না, বাট সেলের অ্যাক্টিভিটিসটা স্টিল ভালো আছে। দেন হচ্ছে মৃত কোষ, যেটা এটা হচ্ছে এই পয়েন্টটা আসে যে মৃত কোষের মধ্যে কোনো ধরনের প্রোটোপ্লাজমটা থাকবে না, প্রোটোপ্লাজমবিহীন, মানে প্রোটোপ্লাজমটা থাকবে না। স্বাভাবিক, একটা কোষের ভিতরে যদি প্রোটোপ্লাজম না থাকে, তাহলে সেই কোষটাকে আমরা মৃত হিসেবে জানবো। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, প্রোটোপ্লাজমটা কোনটা? দেখো, আমরা হয়তো এটা অনেকে জানি, যেমন হচ্ছে দেখো, যে আমি যদি একটা উদ্ভিদ কোষ আঁকি, বাইরের লেয়ারটার নাম হচ্ছে কোষ প্রাচীর, ভেতরের লেয়ারটার নাম হচ্ছে সেল মেমব্রেন। এইটার মাঝখানে যে লিকুইড সাবস্টেন্সটা থাকে, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটোপ্লাজম। আজকে ক্লাসটা আমি খুব র্যাপিড নিচ্ছি, কারণ এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাদের একটা চ্যাপ্টার পুরো পড়াচ্ছি বলে আমি এই ক্লাসটা তো নিচ্ছি। দেখো, এখানে হচ্ছে মৃত কোষ, এই যে প্রোটোপ্লাজমটা, এই প্রোটোপ্লাজম মানে হচ্ছে লিকুইড পোর্শনটা, সেটা থাকবে না। ওকে, কোষ গহ্বর অপেক্ষাকৃত বড় থাকবে। দ্যাট মিনস দেখো, কোষ গহ্বর অপেক্ষাকৃত বড় থাকবে, কারণটা হচ্ছে কোষ গহ্বর বড় থাকবে। ভাজক টিস্যুর ক্ষেত্রে কোষ গহ্বর ছিলই না, থাকলেও সেটা খুবই ছোট ছিল, কারণ আমি বলছি ভাজক টিস্যু নিজের সকল বর্জ্য পদার্থ নিজেই ব্যবহার করে ফেলে, কারণ তার বিভাজনের জন্য শক্তি লাগে। কিন্তু স্থায়ী টিস্যু তার তো ওরকমভাবে বিভাজনের কোনো প্রয়োজন নেই, সো তার নিজের বর্জ্য পদার্থগুলো আলাদা জায়গায় রাখতে হয়, ড্যাশে ওর কোষ গহ্বরটা বড়। দেখো, এবার হচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে কোষ প্রাচীরের নানা নকশা। এই যে দেখো, এইটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 23-24 সালে আসছিল, যে কোষ প্রাচীরে নকশা দেখা যায়।
কোষ প্রাচীরের নকশা দেখা যায়। দেখো এই নকশা বলতে হচ্ছে যেহেতু এটা একটা স্থায়ী কোষ, স্থায়ী টিস্যুস, আমরা একটু আগে পড়েছি যে স্থায়ী টিস্যুর কোষ প্রাচীরটা পুরু হবে, কোষ প্রাচীরটা অনেক বেশি মোটা হবে। সো তুমি স্বাভাবিকভাবে কোষ প্রাচীরের মধ্যে যে সকল রাসায়নিক পদার্থগুলো থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, পেকটিক অ্যাসিড, গ্লাইকোপ্রোটিন, এগুলো সব কিছু অলমোস্ট থাকবে। দ্যাটস ওয়াই তুমি পুরো কোষ প্রাচীরের মধ্যে অনেক ধরনের নকশা দেখতে পাবে যদি তুমি মাইক্রোস্কোপের নিচে দেখো। এইটা অ্যাডমিশন টেস্টে এসছিল। দেন হচ্ছে যেহেতু সে অনেকদিন স্থায়ীভাবে স্টে করে, সেহেতু ওর হচ্ছে একটা সুনির্দিষ্ট আকার পাওয়া যায়। মোটামুটি আমরা এই 8 থেকে 9টার মতো পয়েন্ট, সেটা যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমরা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যটা পারবো। দেখো এই বৈশিষ্ট্যটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে পার্থক্য এবং এমসিকিউর মধ্যে এখান থেকে যে কোনো কিছু চলে আসতে পারে। আমরা বিগত বছরগুলোর অ্যাডমিশন টেস্ট প্রশ্নের মধ্যে দেখেছি যে অনেক প্রশ্ন আসে নিচের কোনটা সত্য নয়, নিচের কোনটা মিথ্যা নয়, সঠিক নয় বা সঠিক, তখন এইখান থেকে বিভিন্ন পয়েন্টস তুলে দেওয়া হয়। ধরো তোমাকে একটা পয়েন্ট দিল কোষ প্রাচীর পুরু, তো তুমি যদি এটা না জানো তাহলে ওটা কি সত্য না মিথ্যা তুমি সেটা আইডেন্টিফাই করতে পারবে না। সো এগুলো একবার মাথায় নিয়ে নিলে দেন চিন্তা করলেই কিন্তু আনসার করা সম্ভব। সো এখানে হচ্ছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো শেষ। দেন এই ক্লাসের যখন তোমরা প্রিপারেশন নিবে বা পড়বে তখন অবশ্যই তুমি ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যটা পড়বে। এখন আসো আমি ইন শর্টে স্থায়ী টিস্যুর প্রকারভেদটা একটু দেখো। এটা তোমরা সবাই পারো কারণ ক্লাস 9-10 এটা ছিল। তারপর আমি কিছু কথা বলছি। দেখো দেখো স্থায়ী টিস্যুকে বেসিক্যালি ভাগ করা হয়েছে সরল, জটিল আর হচ্ছে নিঃস্রাবী। দেখো এই যে সরল টিস্যুকে আবার ভাগ করা হয়েছে 3 ভাগে। প্যারেনকাইমা, এগুলো একটু মাথায় রাখবে কারণ তুমি যখন চ্যাপ্টারের নেক্সটের দিকে আমরা যখন ভিত্তি টিস্যুতন্ত্র এগুলো যখন আমরা পড়বো তখন এই নামগুলো আমাদের কাজে লাগবে। আমি তোমাদেরকে একটা সূত্র, সহজ জিনিস দেখাবো আজকে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, যেটা তোমাকে সাহায্য করবে একটু বেসিকটা ক্লিয়ার করতে। দেখো এই যে 3 ধরনের টিস্যু, আমরা 9-10 এটা পড়েছি, অতটা ভালো বুঝি নাই কারণ 9-10 স্টুডেন্টের কাছে চ্যাপ্টার 2 এর অন্যতম কঠিন পার্ট হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার ক্যারেক্টারিস্টিক্সগুলো। সো আমি যদি ওখান থেকে জাস্ট কথাটা বলি, প্যারেনকাইমাটা হচ্ছে সফট, কোলেনকাইমা একটু টাফ, মানে মোর স্লাইটলি সফট, স্লাইটলি টাফ বলি আমি এটাকে, স্লাইট টাফ মানে একটু শক্ত। আর এই স্ট্রাকচারটা এটা একদম পুরোপুরি শক্ত। এইটা তুমি মাথায় রাখলে পরবর্তীতে এটাকে তুমি ইউজ করতে পারবে। দেন দেখো জটিল টিস্যু আবার দুই প্রকার। এটা কি কি আছে? এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। আমরা আবার জাইলেম এবং ফ্লোয়েমকে আমরা পরিবহন টিস্যুর আন্ডারে ফেলতে পারবো। দেখো জাইলেম, এটা কি ফ্লোয়েম। জাইলেম টিস্যুকে আবার ভাগ করা হয় হচ্ছে 4 ভাগে, এটা আমরা সবাই জানি, আমি ইন শর্টে বলছি। জাইলেমকে ভাগ করা হয় ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমকে ভাগ করা হয় সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। দেন হচ্ছে তাহলে এগুলোর আবার 4টা করে ভাগ থাকবে, 4টা করে ভাগ থাকবে। ওকে, তাহলে সরল টিস্যু 3টা ভাগ, জটিল টিস্যু 2টা ভাগ, জাইলেমের আবার 4টা করে ভাগ, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আর এখানে হচ্ছে সিবনল, সঙ্গীকোষ বা কম্পেনিয়ন সেল, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার, দেখো এটা হচ্ছে পি দিয়ে হবে, ফ্লোয়েম ফাইবার, আর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। ওকে, এবার আসো হচ্ছে নিঃস্রাবী টিস্যুকে হচ্ছে আমরা আবার 2 ভাগে ভাগ করি। এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখতে পারি না। একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু, একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু, আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু। এটা কি? গ্রন্থি টিস্যু। এখান থেকে হচ্ছে তরুক্ষীর টিস্যু এবং গ্রন্থি টিস্যু। এখন হচ্ছে তরুক্ষীর টিস্যু বলতে পারি, ক্ষরণকারী টিস্যু বা নিঃস্রাবী টিস্যু কিছু নাম আছে যেটা পরীক্ষার মধ্যে আসে, আমি এটা আলাদা করে তো লিখছি। এগুলো বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝবো? এগুলো বলতে আমরা বুঝবো হচ্ছে রেজিন, এটাই একটু আলাদা ইম্পর্টেন্স দিয়ে পড়বে। গদ, হ্যাঁ, তারপর হচ্ছে উদ্যায়ী তেল, উদ্যায়ী তেল মানে যে তেলটা অ্যাকচুয়ালি থাকে না, উড়ে যায়, উদ্যায়ী তেল। তারপর আসছে হচ্ছে আঠা, এগুলো হচ্ছে তোমার নিঃস্রাবী পদার্থের একটা এক্সাম্পল।
তাহলে আমি বলি স্থায়ী টিস্যু হচ্ছে 3 প্রকার: সরল, জটিল, তো নিঃস্রাবী। সরলটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমার টিস্যুগুলো একটু সফট থাকে, কোলেনকাইমার একটু স্লাইটলি টাফ থাকে, স্ক্লেরেনকাইমা অনেক বেশি টাফ থাকে। এই নলেজটা তোমার নেক্সট ক্লাসে লাগবে। দেন দেখো জটিল টিস্যু আবার 2 প্রকার, এটা আমরা প্রত্যেকে পারি: জাইলেম, ফ্লোয়েম। জাইলেম আন্ডার ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমের আন্ডারে হচ্ছে সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। আর নিঃস্রাবী টিস্যু হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে তরুক্ষীর আর একটা হচ্ছে গ্রন্থি। তো এখানে মধ্যে নিঃস্রাবী টিস্যু কিছু এক্সাম্পল আছে: রেজিন, গদ, আঠা, একটা হচ্ছে উদ্যায়ী তেল। এগুলো একটু মাথায় রাখবে। দেখো আমি ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করছি। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যটা পড়বে ফার্স্টে, দেন ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর পার্থক্য, দেন হচ্ছে স্থায়ী টিস্যুর প্রকারভেদ। এটা আমাদের এই চ্যাপ্টারের প্লেলিস্টের 3 নম্বর ক্লাস। নেক্সট ক্লাসে আমরা পরিবহন টিস্যুতন্ত্র অথবা ত্বকীয় টিস্যুতন্ত্রটা পড়ব। তখন পর্যন্ত সেই ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।